So let us start group 14 elements. Group 14 is called the carbon family. Group 14 carbon family. Group 14 carbon family. দেখ কার্বন ফ্যামিলির জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি আছে? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন গ্রুপ 14 মানে NS2 NP2, অর্থাৎ ভ্যালেন্স সেলে আমাদের 4টে ইলেকট্রন আছে। ঝপঝপ করে লেখ, ভ্যালেন্স সেলে আমাদের 4টে ইলেকট্রন আছে। এবার ঠিক আছে, এই চেপে আনি, চেপে দেখতে পাই ভালো। ভ্যালেন্স সেলে আমাদের 4টে ইলেকট্রন আছে। তাহলে কার্বন আছে, ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p2, সিলিকন 3s2 3p2, তারপর আছে জার্মেনিয়াম 3d10 4s2 4p2, তারপর আছে টিন, কি হবে 5s2 5p2, এটা হবে 4d10। তারপর আছে লেড, লেডের ক্ষেত্রে 4f14 5d10 6s2 6p2, এটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ঠিক আছে। এখন দেখ আগের দিন বলেছিলাম যে লেডের ক্ষেত্রে আমি বলেছিলাম গ্রুপ 13 13 গ্রুপ 14 অ্যান্ড গ্রুপ 15 এদের 6 পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে, এদের 6 পিরিয়ড এলিমেন্টসে কি হয় আমাদের ইনার্ট পেয়ার এফেক্ট অ্যাপ্লিকেবল হয়, তো ইনার্ট পেয়ার এফেক্ট অ্যাপ্লিকেবল, অর্থাৎ 6s এ 2টো ইলেকট্রন ইনঅ্যাক্টিভ থাকে, তাই তো। এখানে দেখ আমি লেডটাকে টেনে আনি, লেডের দেখ ভ্যালেন্স ইলেকট্রনের জাস্ট আগে 4f14 আর 5d10 আছে। 4f14 5d10 দিস আর দ্য পুয়ার শিল্ডার। তাহলে পুয়ার শিল্ডিং হলে কী হবে, নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে যাবে অনেক। তাহলে নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স যদি বেড়ে যায় তাহলে কী হবে, এই 6s যে ইলেকট্রনটা আছে এটাকে নিউক্লিয়াস টেনে ধরবে, মানে 6s আর 6pর মধ্যে এনার্জি গ্যাপটা বেড়ে যাবে। ফলে 6s যে ইলেকট্রনগুলো সেগুলো 6pর সঙ্গে মিলে তোর বন্ডিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে বন্ডিংয়ে কে অংশগ্রহণ করবে, শুধু পি এর যে 2টো ইলেকট্রন আছে এরাই অংশগ্রহণ করবে, এরা করতে পারবে না। তোমরা এরা ইনার্ট থাকছে, তাই তো, এরা কার্যত ইনার্ট থাকছে, ব্যবহার হচ্ছে না। এই ঘটনাকে আমরা আগের দিন বলেছিলাম ইনার্ট পেয়ার এফেক্ট বলি, তাই তো। আর ইনার্ট পেয়ার এফেক্টের জন্যই কিন্তু আমাদের অক্সিডেশন স্টেট কিছু প্রপার্টিস চেঞ্জ হয়ে যায়, সেটা কনসিকুয়েন্স আমরা আস্তে আস্তে বলবো একটা একটা করে, ঠিক আছে। লিখে নে আগে সবাই। আচ্ছা, এদের মধ্যে আরেকটু ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন একটু দিয়ে দিই। কার্বন সিলিকন এই দুটো আমার নন মেটালের মধ্যে পড়ছে। কার্বন সিলিকন এরা হচ্ছে আমাদের নন মেটাল। হচ্ছে জার্মেনিয়াম হচ্ছে আমাদের কাছে মেটালয়েড, জার্মেনিয়াম হচ্ছে আমাদের কাছে মেটালয়েড। আর এই টিন আর লেড এই দুটোকে আমরা বলি দ্য সফট মেটাল বলি। মেটালের সফটনেস বা হার্ডনেস এই ব্যাপারটা কিন্তু সফট মানে নরম তুলতুলে এমন নয়,
সফট মনে হচ্ছে ইলেকট্রন ডেন্সিটিটা খুব লুজ বাউন্ড ইলেকট্রন ডেন্সিটিটাকে সফট বলা হয়, আর যাদের ইলেকট্রন ডেন্সিটি খুব টাইটলি বাউন্ড হয় তাকে বলা হয় হার্ড মেটাল। ঠিক আছে, তো এরা সেই সেন্সে সফট, এদের ইলেকট্রন ক্লাউডগুলো ছড়ানো, বিস্তৃত, পরিব্যাপ্ত ইলেকট্রন ডেন্সিটি, সেই কারণে তাকে সফট বলা হয়। ঠিক আছে, মেটালয়েডস মানে যাদের মেটাল নন মেটালের মতো বোধ ক্যারেক্টার রয়েছে। মেটালয়েডস মানে যাদের মেটালের মতো নন মেটালের মতো দুরকম বিহেভিয়ারই যারা করে। পাতিকতা দুমুখো সাপ, যখন মনে হয় মেটালের মতো বিহেভ করতে হয় মেটালের মতো বিহেভ করে, যখন মনে হয় নন মেটালের মতো বিহেভ করতে হবে তখন নন মেটালের মতো বিহেভ করে। ঠিক আছে, কিছু কোয়েশ্চেন করার হলে আগে একবার হ্যান্ড রাইজ করিস, তাহলে আমি নোটিফিকেশান পাবো, তখনই তোর চ্যাট বক্সটার দিকে তাকাবো, নাহলে দেখা হবে না, বুঝলি? কিছু বলার হলে আগে একটা হ্যান্ড রাইজ করিস, তাহলে নোটিশ আসবে আমার কাছে, তখন আমি চ্যাট বক্সটা দেখব। ঠিক আছে, চল নেক্সট। আচ্ছা, এদের সাইজ কীভাবে চেঞ্জ হয়? হাউ দ্য সাইজ অফ দ্য গ্রুপ 14 এলিমেন্ট চেঞ্জেস। সাইজ মানে অ্যাটমিক সাইজের কথা বলছি। তো এদের ক্ষেত্রে না এরকমভাবে ভ্যারিয়েশন নেই, যেমন গ্রুপ 13-এ ভ্যারিয়েশন ছিল অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের ক্ষেত্রে, এখানে কিন্তু ওটা নেই, এখানে নর্মাল ট্রেন্ড। অর্থাৎ সিম্পল আমি যত উপর থেকে নিচে থেকে নামি, ওপর থেকে নিচে থেকে নামলে কী হবে, সাইজটা ক্রমশ বাড়বে। অর্থাৎ টপ টু বটম যদি আমরা নামি, টপ টু বটম, অ্যাটমিক সাইজ ইনক্রিজেস, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করবে, টপ টু বটম অ্যাটমিক সাইজ ইনক্রিজেস। হচ্ছে চল এবার নেক্সট বলবো আয়োনাইজেশন এনার্জি। চেঞ্জ করি, আয়োনাইজেশন এনার্জি দেখ। এইখানে যেটা হয় নর্মালি কি এলিমেন্টের অর্ডারটা কেমন আসা উচিত, নিচের দিকে নামলে আয়োনাইজেশন এনার্জি কমে, তো তাই তো, মানে কার্বনের থেকে যদি সিলিকনে যায় সিলিকনের আয়োনাইজেশন এনার্জি কমবে, তারপর জার্মেনিয়ামে কমবে, এটা এক্সপেক্টেড এবং এটাই হওয়ার কথা, তাই তো। এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ট্রেন্ড অফ আয়োনাইজেশন এনার্জি। হচ্ছে, বাট এখানে কি হয়, এসএন আর পিবিকে এক্সচেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ এসএনটা আগে চলে যাবে। অর্থাৎ অর্ডার যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, কার্বন সিলিকন জার্মেনিয়াম, তারপর লেড, তারপর এসএন। এটা কেন হলো, বিকজ এখানেও ছিল, জার্মেনিয়ামেও ছিল, বাট সেটা অতটা প্রমিনেন্ট নয়। যখন আমরা গ্রুপ 13 থেকে 14-এ মুভ করে গেছি, তখন এখানে যে 3D ইলেকট্রন চলে আসছিল এর এফেক্টটা অতটা প্রমিনেন্ট নয় এখানে, গ্রুপ 13-এ যতটা প্রমিনেন্ট ছিল। গ্রুপ 14-এ গিয়ে এই এফেক্টটা প্রমিনেন্ট হয় এইখানে লেডের ক্ষেত্রে, কারণ লেডের ইলেকট্রনিক কনফিগারেশন দেখলি এখানে 4F-এ 14খানা ইলেকট্রন আছে, 5D-তে 10খানা ইলেকট্রন আছে। এরা এতটাই পুয়ার শিল্ডার পুরো আয়োনাইজেশন এনার্জিকে প্রভাবিত করে দেয়। ফলে কি হয়, এখানে টিনের থেকে এর আয়োনাইজেশন এনার্জি একটু সামান্য বেশি আছে। ঠিক আছে, অর্থাৎ এক্সেপশনাল কেসটা কোথায় দেখতে পাইস, শুধুমাত্র টিন আর লেডের ক্ষেত্রে দেখা যায়। মানে অর্ডার ছিল এরকম, ওপর থেকে নিচের দিকে নামলে আয়োনাইজেশন এনার্জি কমবে, কিন্তু যেহেতু পিবিতে আমাদের এই 4F14 5B10 আছে, পুয়ার শিল্ডিং, নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে যায়, সেই কারণে কিন্তু লেডেরটা বেশি হয়ে যায়, টিনেরটা একটু কম হয়ে যায়। এটা কিন্তু খেয়াল রাখার বিষয়, এটা এক্সামে আসে কিন্তু, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট টপিক এদের ইলেকট্রোনেগেটিভিটি লেখা হয়েছে সবার। চল নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি।
এখানে ইলেকট্রোনেগেটিভিটি জেনারেলি যেটা হয়, আমরা ওপর থেকে নিচে থেকে নামলে ইলেকট্রোনেগেটিভিটি এখানেও কমে, তাই তো? আমরা কি এক্সপেক্ট করি যে ইলেকট্রোনেগেটিভিটি যখন আমরা নিচের দিকে যাব তখন সেটা কমে যাবে, অর্থাৎ ডিক্রিজিং অর্ডার হওয়ার কথা। ডিক্রিজিং অর্ডার হবে, নিচের দিকে গেলে কমবে, তাই তো? তাহলে কার্বন যদি সবার উপরে থাকে, কার্বনের সব থেকে বেশি হবে, বাকিদের কম হবে, তাই তো? এবং ঘটনাটাও তাই, কার্বনের সব থেকে বেশি, কিন্তু বাকিদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি তেমন ডিফারেন্স নেই। কার্বনের সব বেশি কিন্তু বাকিদের কার্বনের থেকে কম, বাট নিজেদের মধ্যে প্রায় সমান। এইটা একটা এক্সেপশনাল ব্যাপার। তাহলে এখানে অর্ডারটা এরকম আছে তোর, সিলিকন, জার্মেনিয়াম, জার্মেনিয়ামের সঙ্গে টিন, ঠিক আছে, টিনের সঙ্গে লেড, এদের ইলেকট্রোনেগেটিভিটি সবারই প্রায় সমান এবং এদেরটা সবারই কার্বনের থেকে কম। এইটা একটা এক্সেপশনাল ব্যাপার, মানে কার্বনের সব থেকে বেশি, বাকিদের কম, কিন্তু বাকিদের যে কম ভ্যালু সেগুলো কিন্তু সবার প্রায় কাছাকাছি ভ্যালু। সিস্টেমগুলো সাইজের ডিপেন্ড করে যায়, ইলেকট্রনের নাম্বার অফ প্রোটন নিউট্রন আলাদা হয়ে যায়, এরকম ব্যাপার। মানে এখানে কোনো স্পেসিফিক থাম্ব রুল তো নেই কেমিস্ট্রিতে যে এরকমভাবেই সব ক্ষেত্রে হবে। প্রত্যেকটা অ্যাটম আলাদা, প্রত্যেকটা অ্যাটম ডিফারেন্ট, তাদের নাম্বার অফ প্রোটনস আলাদা, ইলেকট্রনস আলাদা, সাইজ আলাদা। তো সেইটাতে কিছু কিছু জায়গায় ম্যাচ করে, কখনো কখনো আনম্যাচ থাকে। তো আমাদের এটাই বলতে হয়, এদের অর্ডারটা এটাই পাওয়া গেছে, ঠিক আছে? হচ্ছে লেডটা সামান্য একটু ইলেকট্রোনেগেটিভ হতে পারে এদের থেকে, কার্বনের পরে যদি পরবর্তী, লেডকে কেন আগে রাখলাম, লেডটা সামান্য একটু ইলেকট্রোনেগেটিভ হতে পারে কার্বনের পরে, মানে এদের থেকে একটু হয়তো বেশি হতে পারে, ওই পুয়ার শিল্ডিংয়ের জন্য। পুয়ার শিল্ডিং যা আছে বলতে নিউক্লিয়ার ফোর্স বেড়ে যায়, সেই জন্য সামান্য একটু লেডের ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি হতে পারে, সামান্য। কিন্তু এতটাই মানে পয়েন্ট সামথিংয়ে ডিফারেন্ট যে ওটাকে মানে খুব ট্রিমেন্ডাস কিছু ডিফারেন্স বলতে পারেন, ওটা প্রায় সমান বলে চালিয়ে দিই, ঠিক আছে? এরকম হ্যাভক ডিফারেন্স কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, পরেরটা নেক্সট হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন প্রপার্টি, বেসিক্যালি ক্যাটিনেশন মানে কি, সেলফ লিঙ্কিং, তাই তো? সেলফ লিঙ্কিং, অর্থাৎ একটা অ্যাটম যখন আরেকটা অ্যাটমের সঙ্গে এরকমভাবে সিগমা বন্ডে পরপর কানেক্টেড থাকে, এরকমভাবে পরপর অনেকজন কানেক্টেড থাকবে, তখন একে বলা হয় ক্যাটিনেশন। তার একটা একই অ্যাটম যখন নিজের সঙ্গেই পরপর পরপর অনেকভাবে কানেক্টেড হতে থাকে, তখন তাকে আমরা বলতে ক্যাটিনেশন বলি। যেমন সালফার ম্যাক্সিমাম 8 জন, S8 দেখতে পাস, সালফার এরকম সেই এর মতো মুকুটের মতো দেখতে, 1 2 1 2 3 4 5 6 7, এখানে একটা আছে, সালফার যেভাবে থাকে এরকমভাবে থাকে, ঠিক আছে? মানে এখানে 8টা ম্যাক্সিমাম কানেক্টেড হয়, কিন্তু কার্বন তো আনলিমিটেড, প্রচুর কানেক্ট হয় পরপর। তো যাই হোক, সব থেকে বেশি ক্যাটিনেশন যার মধ্যে দেখা যায় সেটা হচ্ছে কার্বনের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। এবার বলছি, তাই সেলফ লিঙ্কিং প্রপার্টিটা এটা বিভিন্ন এলিমেন্টের ডিফারেন্ট কেন, কার উপর ডিপেন্ড করে? মানে কার্বনের ক্ষেত্রে ম্যাক্সিমাম, সেটা নাইট্রোজেনে গিয়ে কম, হ্যাঁ, ফসফরাসে আবার 4টে ফসফরাস যুক্ত হতে পারে। এগুলো ডিপেন্ড করে মূলত যে বিষয়টার উপরে, একটা হচ্ছে বন্ড এনার্জি, বন্ড লেন্থ, ঠিক আছে? এইটার উপর মেন ব্যাপার। অ্যাটমিক সাইজ একটা ফ্যাক্টর, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এটা, বন্ড এনার্জি, বন্ড লেন্থ। অর্থাৎ এই যে কার্বন কার্বন যে লং চেনটা যে তৈরি হচ্ছে, সিস্টেমটা তো ভারী হচ্ছে আস্তে আস্তে। ধরো একটা 100খানা কার্বন পরপর জুড়ে গেল, তাহলে 100খানা কার্বনকে টিকিয়ে রাখতে হলে স্ট্রং বন্ড হবে তো। মনে কর তোকে পাহাড় থেকে ঝুলিয়ে দেওয়া হলে, তুই একটা হাত দিয়ে পাহাড়ের উপর একটা খুঁটি ধরে আছিস, তোর হাত ধরে আছে তোর আরেকটা বন্ধু, তার হাত ধরে আছে তার আরেকটা বন্ধু, এইভাবে অনেকভাবে 10 জন ঝুলে আছে। তাহলে নিজেদের পারস্পরিক হাতের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে তুই কতজনকে ঝুলিয়ে রাখতে পারবি। যদি তোর হাতে ক্ষমতা না থাকে, তাহলে 1 2জনের পরে বাকি বন্ড ব্রেক করে পড়ে যাবে, ব্যাপারটা তাই তো? অর্থাৎ এই লং কার্বন যে পরপর জুড়ে থাকছে, তাহলে মেন প্রাইমারি ফ্যাক্টর কী হওয়া উচিত? এই বন্ধনগুলোর মধ্যে এনার্জি,
কার্বন কার্বন বন্ডগুলো একটা এমন একটা আইডিয়াল এনার্জি থাকে যে এ কী করতে পারে, অনেকগুলো কার্বনকে পরপর পরপর ধরে রাখতে পারে। সেই জন্য কার্বন অনেকগুলো পরস্পর সব থেকে বেশি ক্যাটিনেশন কার্বন দেখায়। বাকিরা ক্ষেত্রে কী হয়, 4 জন 5 জন 6 জন 7 জন হওয়ার পরেই এত ভারী হয়ে যায় সিস্টেমটাকে যে ওরা আর টিকিয়ে রাখতে পারে না, বন্ড ভেঙে যায়, ডিকম্পোজ করে যায়। কার্বন সেই পৃথিবীর মতো, পৃথিবী এমন একটা সাইজে রয়েছে, এমন একটা জায়গায় রয়েছে যে পৃথিবীতেই প্রাণের সম্ভার হয়েছে, বাকিরা হয়নি। এটা আইডিয়াল পজিশন, আইডিয়াল ডিস্টেন্স। কার্বনের ক্ষেত্রেও তাই, ও একটা আইডিয়াল সাইজ, আইডিয়াল জায়গায় পেয়েছে পিরিয়ডিক টেবিলে। যে কারণে কি হয়, মানে পিরিয়ডিক টেবিলতে আমরা ওর প্রপার্টি দেখে বানিয়েছি, কিন্তু বলছি ওর রেসপেক্টেই বলছি, ও এমন একটা আইডিয়াল সাইজের অধিকারী, এমন একটা আইডিয়াল বন্ড লেন্থের অধিকারী, বন্ড এনার্জির অধিকারী, যেটা ওকে লং কার্বন চেন বানাতে হেল্প করে। খুব বেশি বন্ড লেন্থ ছোটো হয়ে গেলে সমস্যা আছে। 1 মিনিট, খুব বেশি বন্ড লেন্থ ছোটো হলে আবার সমস্যা আছে। কীরকম? যদি খুব বন্ড লেন্থ ছোটো হয়ে যায় তাহলে কী হবে, এদের বাইরে যে ইলেকট্রন ক্লাউডগুলো আছে আরও, সেগুলো আবার পরস্পরকে রিপালশন করে বন্ড দুর্বল করে দেবে, অন্তর্কলহ। ঠিক আছে? আবার যদি বন্ড খুব লম্বা হয়ে যায় তাহলেও সমস্যা। খুব বেশি বন্ড লম্বা হলে মটাস করে ভেঙে যাবে, উইক হয়ে যাবে। কার্বনের যে কার্বনের বন্ড লেন্থ, এটা আইডিয়াল লেন্থ, মানে অনেকগুলো বন্ডকে টিকিয়ে রাখার জন্য আইডিয়াল। এই জন্য কার্বনই সব থেকে বেশি ক্যাটিনেশন দেখায়, বাকি এলিমেন্টগুলো কিন্তু ওই জায়গাটা, ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারে না। তাহলে ক্যাটিনেশন যদি অর্ডার ধরি, সব থেকে বেশি আসবে কার্বন। আমি গ্রুপ 14-এর মধ্যে, আমি ওভারঅল বলছি না, ওভারঅল হলে সালফার চলে আসবে। গ্রুপ 14 এলিমেন্টের মধ্যে কার্বনের ক্যাটিনেশন সব থেকে বেশি, তারপর সিলিকন, জার্মেনিয়াম। কেন কমছে বুঝতেই পারছিস, উপর থেকে নিচে থেকে নামলে ভারী হচ্ছে অ্যাটমগুলো। ভারী হলে অনেক বেশি টিকে রাখতে পারবি না। ভাব না, তুই ঝুলে পড়লি, তখন ধরে আমি ঝুলে বললাম, ঠিক ধরে রাখতে পারবি? ব্যাপারটা ভাব, এরকম ব্যাপার গল্পটা। ঠিক আছে, বল। না, কোনো লিমিট নেই, কোনো লিমিট নেই। হয়েছে? চেঞ্জ করি তাহলে। ক্যাটিনেশনের সব থেকে বেশি কার্বন, সিলিকন আর জার্মেনিয়াম, টিন, কাছাকাছি। মানে যত উপর থেকে নিচে থেকে নামবি ক্যাটিনেশন কমবে, কারণ অ্যাটমিক সাইজ বাড়ছে, ভারী হচ্ছে সিস্টেমগুলো, ভারী হচ্ছে, বন্ড লেন্থও বাড়ছে। যত সিস্টেম আকার বড় হচ্ছে না, বন্ধন দৈর্ঘ্যগুলোও বাড়ছে। ফলে বন্ড লেন্থ বেড়ে গেলে কিন্তু বন্ড এনার্জি কমে যাবে, তখন কিন্তু অত টিকিয়ে রাখতে পারবে না। বুঝতে পারলি? ঠিক আছে, এমসিকিউ তো জিজ্ঞেস করে, কার ক্যাটিনেশন হতে গেছে, কার্বনের টুক করে লাগিয়ে দিবি। ঠিক আছে, চেঞ্জ করলাম। পিবি ক্যাটিনেশন দেখায় না, পিবি ক্যাটিনেশন দেখায় না। ঠিক আছে, লিখে রাখবেন, নোট করে লিখে রাখবেন, নো ক্যাটিনেশন ইজ শোন বাই, নো ক্যাটিনেশন ইজ শোন বাই পিবি। এটাও হতে পারে, এটাও একটা এমসিকিউ। ইয়েস, ভেরি গুড এমসিকিউ। এদের মধ্যে কোনটার কোনো ক্যাটিনেশন ধর্ম নেই, লেড। ঠিক আছে, পরিষ্কার? বল। বলে ফেল, বলে ফেল, কি বলছিস? কি বলছিস? হ্যাঁ বললাম তো, ট্রেন্ড অফ ক্যাটিনেশন কিরকম হবে লিখে দিলাম তো, এই তো লিখে দিলাম, ট্রেন্ড ইন ক্যাটিনেশন। ঠিক আছে, চেঞ্জ করি। গুগল মিট বা এর থেকে এদের নেওয়ার সুবিধা কি, এটা রেকর্ডের হয়ে থেকেও যাবে তোদের সঙ্গে অ্যাপে, যদি পরে মনে করিস দেখতে পাবি। দেখবি অ্যাপের লাইভ সেকশন আছে, ওখানে দেখবি এটা রেকর্ড হয়ে থেকে গেছে। ঠিক আছে, আর এটা আমাদের সিকিউর, বাইরের কোনো জায়গায় লিঙ্ক শেয়ারিং নেই, জয়নিং টাইম নেই, যে যার মতো ঢোকো বেরিয়ে যাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট হেডিং কর, পসিবল অক্সিডেশন স্টেট। পসিবল অক্সিডেশন স্টেট। দেখ পসিবল অক্সিডেশন স্টেট যদি দেখিস, তাহলে দেখ যেহেতু এটা গ্রুপ 14 এলিমেন্ট, গ্রুপ 14, তাহলে গ্রুপ অক্সিডেশন স্টেট +4 হবে একটা,
মানে আমি বলেছিলাম যে গ্রুপ 13 হলে +3 দেখাবে, এরকম একটা গ্রুপ অক্সিডেশন স্টেট আসবে, তাহলে +4 তাদের গ্রুপ অক্সিডেশন স্টেট, রাইট? এবার নিচের দিকে লেডের ক্ষেত্রে কি দেখ, লেডের ক্ষেত্রে কিন্তু দুটো ইলেকট্রনকে ও ইউজ করতে পারছিল না, 6s দুটো ইলেকট্রন, মানে 6s এই দুখানা ইলেকট্রন কিন্তু ইনার্ট ছিল, এটা ইউজ হয়নি। তা লেড কি আর +4 দেখাতে পারবে? পারবে না। লেড তাকে কি দেখাবে তাহলে? +2। তার মানে আমি বলতে পারি মূলত যে গ্রুপ 14 এলিমেন্টগুলো দু রকমের অক্সিডেশন স্টেট প্রদর্শন করে, একটা হচ্ছে +4, একটা হচ্ছে +2। এবার আরেকটা কথা এখানে বলতে পারি, তাহলে ওপরের দিকে +4 ভালো, নিচের দিকে +2 ভালো, তাহলে এটাকে আমি ঘুরিয়ে কথাটা এরকমভাবে বলতে পারি, দ্য স্টেবিলিটি অফ +4 অক্সিডেশন স্টেট, দ্য স্টেবিলিটি অফ +4 oxidation state decreases down the group, অর্থাৎ গ্রুপের নিচের দিকে গেলে এটা কমতে থাকবে আর +2 বাড়তে থাকবে, তাই তো? অ্যান্ড +2 স্টেবিলিটি অফ +2 ইনক্রিজেস, তাই তো? অ্যান্ড স্টেবিলিটি of +2 state increases. না ওরকম নয়, মাঝের দিকে পাবি, ঠিক আছে? ওরকম স্পেসিফিক কিছু মানে কোইনসাইড করে যাবে, এইগুলো ফিজিক্সে হয় জেনারেলি, ঠিক আছে? মানে ম্যাথামেটিক্যাল ল ফলো করে, এখানে তো এরকমভাবে হয় না, এরকমভাবে নয় জিনিসটা, প্রায় কাছাকাছি পাবি। যেমন যে ডায়াগোনাল রিলেশনশিপ বলি, তো ওদের এই রেডিয়াস এক্স্যাক্ট সেম হয় না, কাছাকাছি হয়, ফলে প্রপার্টিতে বলতে পারি সিমিলারিটি দেখাতে পারে, সিমিলার নয়। সিমিলার মানে কাছাকাছি দেখাবে, প্রায় ওই রকম হবে, কিন্তু প্রায় মানেই এক্স্যাক্ট ইকুয়াল নয়। মানে ম্যাথামেটিক্যাল লগুলো এখানে অ্যাপ্লাই করা যাবে না, প্রত্যেকটা আবারও তো মনে রাখতে হবে প্রতিটা এলিমেন্ট কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকের নেচার আলাদা হওয়া উচিত। এবার কোইনসাইড করে যায় কিছু কিছু প্রপার্টি এবং সেইগুলোকে মিলিয়ে একটা কোরিলেশন বার করে আমরা টেবিল বানিয়েছি। এলিমেন্ট বলেনি আমাকে তুমি টেবিল বানাও, আমরা আমাদের সুবিধার্থে ওদেরকে এক জায়গায় করেছি, ঠিক আছে? চেঞ্জ করছি, লেখা আছে তো, সবাই এদিকে বসতে পারতি, সবাই দেখতে সুবিধা হতো, কেউ নেই তো। ওভারঅল সবাই এদিকে বসে যা, কেন এখানে গার্ড হবে তো। হচ্ছে চেঞ্জ করি, নেক্সট দেখ, আচ্ছা স্টেবল অক্সিডেশন স্টেট দিয়ে একটা কথা আগের দিন বলেছিলাম, স্টেবল অক্সিডেশন স্টেট নিয়ে আমি আর একটা কথা বলেছিলাম, হয়েছে ব্যাগটা পিছনে ধর PbI4, এর আরেকটা লজিকও আছে, তবু এটা দিয়েও বলতে পারিস আমরা, এটা দিয়েও আমরা বলতে পারি PbI4 কেন ভেঙে গিয়ে PbI2 আর I2 হয়, তো এটাকে তুই ইনার্ট পেয়ার এফেক্ট দিয়ে বলতেই পারিস, ঠিক আছে? এটাকে তুই ইনার্ট পেয়ার এফেক্ট দিয়ে বলতেই পারিস। ঠিক আছে, এটাকে তুই ইনার্ট পেয়ার এফেক্ট দিয়ে বলতেই পারিস। এটা যদিও আমরা পোলারাইজেশন থিওরি দিয়েও বলতে পারি, কিন্তু ইনার্ট পেয়ার এফেক্ট দিয়ে বলা যায়। এখানে লেডের স্টেট কত আছে? +4 আছে, সেখান থেকেও কিসে আসবে? +2তে আসবে, +2 ওর স্টেবল স্টেট, তাহলে ও PbI4 ভেঙে PbI2তে চলে আসবে। আর একটা কোশ্চেন করে এখানে, ধর PbO2 দিয়েছে, মনে কর PbO2 দিয়েছে, PbO2 দিয়েছে মনে কর, GeO2 দিয়েছে মনে কর, এরকম একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? CO2ও দিয়েছে মনে কর, আর SiO2ও দিয়েছে। না ওরকম নয়, যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে এদের মধ্যে কে ভালো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, মানে যে নিজে রিডিউস হবে। কোশ্চেন করছে এদের মধ্যে হুইচ ওয়ান ইজ গুড অক্সিডাইজিং এজেন্ট। স্টেবল আনস্টেবল কোশ্চেনও আসতে পারে, ঠিক আছে? স্টেবল আনস্টেবল কোশ্চেন এখান থেকে একই সঙ্গে স্টেবল আনস্টেবল আসতে পারে, কোনটা আনস্টেবল এরকম কোশ্চেনও হতে পারে। এটা আগের দিনও বোধহয় বলেছিলাম, দুরকম কোশ্চেন এখান থেকে হতে পারে। দেখ আমরা দেখছি সবার স্টেটগুলো, দেখ SiO2তে সিলিকন কোথায় আছে? +4 স্টেটে আছে। কার্বন ডাইঅক্সাইডে কার্বন +4 স্টেটে আছে। GeO2তে Ge +4 স্টেটে আছে। এখানে Pb +4 আছে। এদের মধ্যে Pbর +4টা ভালো না,
তাহলে পিবি ডিকম্পোজ করে পিবিওতে আসবে, লেড অক্সাইডে আসবে, তাই তো? যখন লেড অক্সাইডে আসবে তাহলে +2 স্টেট। তো দেখতো পিবির কি হলো, জারণ হলো না বিজারণ হলো? বিজারণ হলো, +4 থেকে +2, অক্সিডেশন স্টেট কমলো, তাই না? রিডাকশান হলো। তো পিবির কি হলো? রিডাকশান। যার নিজে রিডাকশান হয় সে একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে এখানে এদের মধ্যে পিবিও2 তোর অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, এরকম এমসিকিউ আসে। আবার স্টেবল আনস্টেবল তো বলতেই পারি, পিবিও2 আনস্টেবল, +4 আছে, মানে যার অক্সিডেশন স্টেট কমবে তার কি হবে? অক্সিডেশন স্টেট কমলে ও রিডাকশান হবে, +4 থেকে +2 মানে রিডাকশান হলো। যার নিজের রিডাকশান হয় সে একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে এদের মধ্যে পিবিও2 কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। লিখে ফেল। লেখা আছে? চেঞ্জ করি? আচ্ছা, নেক্সট হচ্ছে এদের রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অক্সিজেন। অক্সিজেনের সঙ্গে এটা কেমনভাবে বিহেভ করে? রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অক্সিজেন, এরা অক্সিজেনের সঙ্গে কেমনভাবে বিহেভ করে দেখ। দেখ আমরা দু রকমের অক্সিডেশন স্টেটের কথা ভেবেছি, মানে এদের দু রকমের স্টেট সম্ভব, একটা হচ্ছে +4 হতে পারে আর একটা হতে পারে +2 হতে পারে, তাই তো? তাহলে এই দুটো কথা মাথায় রেখে আমরা কিন্তু এদের দু রকমের অক্সাইডের কথা ভাবতে পারি। কীরকম? এই দিকটা +2 করি, ধর কার্বন, কার্বন +2 স্টেটে CO বানাতে পারে, +2 স্টেটে +4 CO2 বানাতে পারে। তারপর মনে কর সিলিকন, SiO2 হতে পারে, তাই তো? জার্মেনিয়াম GeO2 বানাতে পারে। টিন SnO2 হতে পারে। আর লেড PbO2 বানাতে পারে। এরকম দু রকমের অক্সিডেশন, দু রকমেরই আমাদের অক্সাইড হতে পারে। এখন স্টেবল আনস্টেবল প্রশ্ন সবসময়ের জন্য কী হবে? নিচের দিকে যদি স্টেবল আনস্টেবল কোশ্চেন আছে তুই দেখে নিবি ওপরে না নিচে কম্পাউন্ড আছে, কে আছে। মনে কর তোকে আমি বললাম SnO2, তোকে যে কোনো কোশ্চেন করতে পারে, যে কোনো। SnO2 ভার্সেস PbO2 দিয়ে দিল, মনে কর SnO2 ভার্সেস PbO2 বললো, কোনটা বেশি স্টেবল? দেখ স্টেট দেখ, এটা +4 আছে, এটা +4 আছে, কে নিচে কে ওপরে? পিবি নিচে, নিচে +2 স্টেবল, ওপরে +4 স্টেবল, নিচে +2 ওপরে +4, তাহলে SnO2 বেশি স্টেবল হবে। এইভাবে কোশ্চেনগুলো, বুঝতে পারলি? আবার তোকে ধর এখানে দিলে SnO ভার্সেস PbO, কোশ্চেনটা ঘুরিয়ে দিলাম, SnO ভার্সেস PbO দিলাম, বললো কে বেশি স্টেবল? নিচে +2 স্টেবল, ওপরে +4 স্টেবল, তাহলে Snটা ওপরে আছে, এখানে +2, এটাও পিবি নিচে আছে, এটাও +2, কিন্তু আমাদের নিচে +2 বেশি স্টেবল হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সিনারিটা ঘুরে গেল, পিবিও বেশি স্টেবল হলো। তো এই ধরনের এমসিকিউ আসতে পারে, বুঝে পড়বি ব্যাপারগুলো, ঠিক আছে? মাথায় গেছে? হয়ে গেলে বলবি। আচ্ছা, এখানে অ্যাডিশনাল কিছু পয়েন্ট আউট করে দিই, কিছু জিনিস। কার্বন মনোঅক্সাইড এটা একটা নিউট্রাল অক্সাইড, হচ্ছে CO2 SiO2 GeO2 এরা সবাই তোর অ্যাসিডিক অক্সাইড, এরা সবাই অ্যাসিডিক অক্সাইড। আর এই নিচের চারটে এরা হচ্ছে অ্যাম্ফোটেরিক। নিচের চারটে এরা হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড, লিখে ফেল। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছিস সায়ন, ঠিক বলেছিস। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, স্ক্রিনটা একটু বড় হতে হতো কমেন্ট পড়ার জন্য, তো ছোটো স্ক্রিন।
হলো? যা সেটা অনলাইন দেখেছে এই সেটআপই সবার, একই সেটআপ। চেঞ্জ করি? হ্যাঁ, না ইকো হবে, সাউন্ড ইকো হবে, লেটেন্সি হবে, এখানে তোদের কাছে লেটে আসবে, ওদের কাছে ঠিক যাচ্ছে, তোদের কাছে লেটে আসবে। তোরা লাইভ দেখছিস, আবার রেকর্ডেড হয়ে আসে, সময় লাগবে, লেটেন্সি কিছু সেকেন্ডের সময় ডিফারেন্স হবে। কেন? অনেক টাকা নেয় তো, তারপরে এরকম করছে অনেক টাকা নিয়ে। নেক্সট, reactivity towards halogen, sorry towards H2O কর, towards H2O জলের সঙ্গে কিরকম ভাবে বিক্রিয়া করে দেখ। এই যে গ্রুপ চ্যাপ্টারটা বড় রসকসিন চ্যাপ্টার, এখানে মজা এনে পড়ানো খুব মুশকিল ব্যাপার, তবুও যতটা পড়ানো যায় ঠিক আছে। না তোদের রেসপেক্টে বললাম, আমাদের রেসপেক্টে নয়, আমাদের রেসপেক্টে সেটাকে সাজিয়ে সেগ্রে করে আমি আনতে হতো, সেগুলো আমি সকাল থেকে লিখেছি বসে বসে, ঠিক আছে। সকাল থেকে লিখে আগের দিন আমি পড়াশোনা দেখলাম যে অনেকেই তারা বুঝতে পারছিস না, অসুবিধা হচ্ছে ওইভাবে, সেই জন্য আমি সব লিখেছি, দিয়ে দেবো, এটা আমি শেয়ার করে দেবো, আমাকে পড়িয়ে দিই, ঠিক আছে। না আমার হাতে লেখা তো, আমি না বুঝিয়ে দিলে বুঝতে পারবি না, ওই জন্য আমি লিখে বুঝিয়ে দিচ্ছি, দিয়ে নোটটা দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখ, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এরা জলের সঙ্গে রিয়াকশন করে না, নট এফেক্টেড। বলে ফেল, বলে ফেল। নিউট্রাল আর অ্যামফোটেরিকের মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, অ্যামফোটেরিক মানে ওরা অ্যাসিড আর বেস দুরকম প্রপার্টি দেখায়, নিউট্রাল মানে সে অ্যাসিডিক বা বেসিক কোনো প্রপার্টি দেখায় না, বুঝলি? নিউট্রাল মানে নিউট্রালই পুরো, অ্যাসিডিক বা বেসিক মানে ওরা কী করে, যারা অ্যামফোটেরিক হয় তারা অ্যাসিডের প্রেজেন্সে বেসের মতো বিহেভ করে, আর বেসের প্রেজেন্সে অ্যাসিডের মতো বিহেভ করে, ঠিক আছে, এরকম। কিন্তু যদি নিউট্রাল হয়, সে অ্যাসিড বা বেসের মতো কারোর সাথে, মানে ওর প্রপার্টি অ্যাসিডিক বা বেসিক কোনোটাই নয় অ্যাকচুয়ালি, হয়েছে? যাই হোক, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, দিজ আর নট এফেক্টেড বাই ওয়াটার। আচ্ছা, টিন রিয়াকশন করে বাট উইথ স্টিম, মানে এরা ওই জলের সঙ্গে রিয়াক্টিভ রেসপেক্টে ওরা খুব মানে আনরিয়াক্টিভ বলতে পারি, বা লেস রিয়াক্টিভ, জলের সঙ্গে সাধারণত রিয়াক্টিভ করে, যদি করাতে হয় নিচের দিকে গেলে একটু রিয়াক্টিভিটি বাড়ে, তো ওপর থেকে নিচের দিকে গেলে রিয়াক্টিভিটি বাড়ে, টিন যেহেতু একটু নিচের দিকে এসছিস তাও রিয়াকশন করে উইথ স্টিম, ঠিক আছে। তাহলে টিন রিয়াক্টস উইথ স্টিম, reacts with steam to form SnO2. SN সঙ্গে দুখানা জল দিলে হবে SnO2 প্লাস হাইড্রোজেন। লেডে আবার অন্য কেস আছে, লেডের গায়ে এটা প্রোটেক্টিভ লেয়ার পড়ে যায় লেড অক্সাইডের, লেড আর রিয়াকশন করে না, ঠিক আছে, লিখে রাখ। লেড ডাজ নট রিয়াক্ট, lead does not react due to the formation of a protective layer of oxide লেডের উপরে অলরেডি একটা অক্সাইডের লেয়ার পড়ে যায়, মানে ও রিয়াক্টিভ তো এমনিতেই, ফ্রি লেড থাকলে মানে সোডিয়াম পটাশিয়াম অত রিয়াক্টিভ নয়, বাট তাহলেও কিছুটা রিয়াক্টিভ,
তো ফ্রি লেডের গায়ে কিছু অক্সাইডের লেয়ার পড়ে যায়, উপরে আস্তরণ পড়ে যায়, তখন জল দিলে জলটার ওর কন্ট্যাক্টেই আসে না, লেয়ারটা ভেদ করে কন্ট্যাক্টেই আসে না। হ্যাঁ, সেই জন্য রিয়াক্ট করে। অ্যালুমিনিয়াম কিন্তু ফুটন্ত জলে দিলে রিয়াকশন করে, এমনি করে না। ঠিক আছে, তো এই গেল রিয়াক্টিভিটি টুয়ার্ডস ওয়াটার। ঠিক আছে, প্রশ্ন করে এখানে কারা রিয়াক্ট করলো, কে করলো না। একমাত্র এসএন রিয়াক্ট করে গ্রুপ 14-এ, খেয়াল করলি? ঠিক আগের মধ্যে একটাতে ছিল না, ক্যাটিনেশন কে দেখায় না। এখানে কোশ্চেনটা কী এলো, এসে দাঁড়ালো এদের মধ্যে কে জলের সঙ্গে রিয়াক্ট করে। একমাত্র একজনই করে, সেটা হচ্ছে টিন, আর কেউ করে না। এটা তো করেই না, আর এও করে না। এর কারণটা অন্য, এদের কারণ লেস রিয়াক্টিভিটি, এর কারণ হচ্ছে ওর উপর একটা লেয়ার পড়ে যায়। বুঝতে পারলি? ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, কিন্তু নিচের দিকে নামলে তো রিয়াক্টিভিটি কমছেই অ্যাকচুয়ালি। রিয়াক্টিভিটি রিয়াক্ট তো করছে, সেই জন্য তো তোর অক্সাইড লেয়ারটা হয়েছে, নাহলে হলো কেন? রিয়াক্ট তো করছে, সেই জন্য তো অক্সাইড লেয়ারটা হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই অক্সাইড লেয়ারটা হচ্ছে বলে ও জলের সঙ্গে রিয়াক্ট করছে না। মানে কোনো একজনের সাথে রিয়াক্ট করা না বলে সে রিয়াক্টিভ নয়, এমনটা নয় কিন্তু। ঠিক আছে, আচ্ছা নেক্সট হেডিং কর রিয়াক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন। রিয়াক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন, দেখ এগেইন দুটো কথা মাথায় রাখ, এদের +4 স্টেট আছে আর +2 আছে, দুরকম। তাহলে দুরকম হ্যালোজেনগুলো -1 করে স্টেট, তাহলে CCl4 হতে পারে, CCl2 বানাতে পারি। এবার কোনটা হবে না হবে সেটা আমরা দেখব। আমি বললাম পসিবল জিনিসগুলো কী কী হতে পারে, মানে একটা হতে পারে MX4 টাইপ কম্পাউন্ড, আর একটা হতে পারে MX2 টাইপ কম্পাউন্ড। ঠিক আছে, এম যেখানে +4 হলে 4 জনকে নিতে পারে, +2 হলে 2 জনকে নিতে পারে। এই দু রকমের কম্পাউন্ড হওয়া সম্ভব। পয়েন্ট লিখে রাখ। জেনারেলি MX4 compounds are covalent. এটা সমযোজী হয়। জেনারেলি MX4 compounds are covalent in nature, কারণ কোভ্যালেন্সি একটা সূত্র তোরা ফাজান্স রুলে পড়েছিলিস, যত কারো চার্জ বেশি হবে তত কোভ্যালেন্সি বাড়বে। তাহলে MX4 কম্পাউন্ডে +4 চার্জ আছে M এর উপরে, আর MX2-তে +2 চার্জ আছে। তো যার চার্জ ডেন্সিটি বেশি তার ক্ষেত্রে কোভ্যালেন্সির হওয়ার চান্সেস বেশি। হ্যাঁ বল, রিপিট পয়েন্ট 1 এটা। বলছি এটা কি এইটা বলছিস? হ্যাঁ বললাম, এদের গ্রুপ 14-এর জেনারেল স্টেট কি, কতগুলো অক্সিডেশন স্টেট হয়? +4 হয় আর +2 হয়। তাহলে যদি +4 হয় তাহলে এ কতগুলো হ্যালোজেন, কেন হ্যালোজেনগুলো তো -1 করে হয়, ভ্যালেন্সি কত হয়? গ্রুপ 14-এ যদি +4 তোর হয়, মানে আমি 4 ধরছি, আর হ্যালোজেনগুলো কত করে হয়? 1 করে হয়। তাহলে ক্রিস ক্রস করলে কম্পাউন্ড কী হবে? এটা এখানে, এটা এখানে, তাহলে MX4ই তো হবে। আর যদি গ্রুপ 14 এলিমেন্ট +2 দেখায়, মানে আমি ভ্যালেন্সি 2 ধরছি, আর হ্যালোজেন তো সেই একই থাকে, একই হয় ওদের ভ্যালেন্সি, তাহলে এটাও যদি ক্রিস ক্রস করিস তাহলে কী হবে? কম্পাউন্ড MX2 হবে। অর্থাৎ এরা দু রকমের কম্পাউন্ডই বানায়, MX4ও বানায়, MX2ও বানায়, সেটাই বললাম। হয়েছে? বাইরে গিয়ে হলো। আচ্ছা, এবার আমরা ফাজান্স রুলে পড়েছিলাম না, যত ক্যাটায়নের চার্জ বেশি ডেন্সিটি হবে তত কোভ্যালেন্সি বাড়বে। তো সেই জন্যই আমি একটা কথা বলেছি যে জেনারেলি সাধারণত যেটা হয়, MX4 কম্পাউন্ডসগুলো
একটু কোভ্যালেন্ট নেচারের হয়, ঠিক আছে, বা কোভ্যালেন্ট হয় এদের মধ্যে। ওকে, হ্যালাইডগুলোর ক্ষেত্রে স্পেসিফিক্যালি বললাম, হচ্ছে। কিন্তু এক্সেপশন আছে, লিখে রাখ। এক্সেপশন হচ্ছে SNF4 অ্যান্ড PbF4, এরা কিন্তু স্ট্রিক্টলি আয়নিক। হ্যাঁ, বিকজ ব্যাপারটা হচ্ছে, দেখ মেটালের মাথায় হাই পজিটিভ চার্জ, এখন সে কোনো একটা অ্যানায়ন থেকে ইলেকট্রন ক্লাউডটা টেনে আনবে, এখানে টেনে আনলে তবে তো কোভ্যালেন্সি হবে, মানে এর ইলেকট্রন ক্লাউডের সঙ্গে যখন এর ইলেকট্রন ক্লাউডটা মিশবে তখন তো কোভ্যালেন্সি আসবে। কিন্তু এ যদি ইলেকট্রন নেগেটিভ হয় তাহলে এ তো নিজের ইলেকট্রন কোথাও যেতে দেবে না। অ্যানায়ন যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে সে দ্য অ্যানায়ন উইল নট অ্যালাউ ইটস ইলেকট্রন টু গো টুয়ার্ডস দ্য মেটাল। যদি এখানে ইলেকট্রন যদি না যায় তো দেয়ার ইজ নো কেস অফ মিক্সিং না হলে কোভ্যালেন্সি আসবে না। তাহলে SNF4 PbF4 এর ক্ষেত্রে কী হয়, এটা ইলেকট্রোনেগেটিভ বলে ইলেকট্রনগুলো যদি যায় না, হয় না, বুঝতে পেরেছি? এটা আয়নিক কম্পাউন্ড হয়, লিখে রাখ। চেঞ্জ করি, একটা কথা তো আগেই বললাম, আমরা হ্যালাইড সম্বন্ধে বিভিন্ন কথা বলছি, এটা আগেও বলেছিলাম। PbI4 র্যাপিডলি ডিকম্পোজেস টু PbI2 অ্যান্ড I2, সেটার কারণ ইনার্ট পেয়ার এফেক্টে অলরেডি বলা হয়ে গেছে, এটা অলরেডি আমি আগেই বলে দিয়েছি যে কেন এটা ভেঙে যায়, ঠিক আছে। আচ্ছা, এই দু ধরনের কম্পাউন্ড হলো MX2 আর এটা কী বললাম, MX4, এই দুটো কম্পাউন্ডের কথা বললাম। নিচের দিকে গেলে কোনটা স্টেবিলিটি বাড়বে, MX2। তাহলে স্টেবিলিটি অফ MX2 কম্পাউন্ড, স্টেবিলিটি অফ MX2 increases down the group, আর স্টেবিলিটি অফ MX4 decreases down the group. Decreases down the group. হয়ে গেলে বলবি, লেখা আছে? তো দেখা তোকে খুলতে দে, এটা খুলতে দে, এটা বার করতে পারে, দেখ কি আছে। হ্যাঁ, একটু আসতে বল, আসতে বল। আচ্ছা, 3:30, স্যার কটা আসবে রে? 3:30 আসবে, তখন আয়, স্যারের সাথে দাঁড়িয়ে কথা বলে নিবি, ঠিক আছে? এই স্যারের নাম কি রে? অনির্বাণ স্যার, ঠিক আছে, হ্যাঁ। দেখ হলো, আচ্ছা নেক্সট কথা লেখ, চেঞ্জ করি। আচ্ছা, এইখানে একটা ভালো কথা আছে, বলছে এক্সেপ্ট CCl4, এটা আমি একটু বোঝাবো। বলছে এক্সেপ্ট CCl4, লিখে রাখ, all other MX4, all other MX4 compounds
ক্যান আন্ডারগো হাইড্রোলাইসিস, ক্যান আন্ডারগো হাইড্রোলাইসিস, এটা একটু বলি। ব্যাপারটা হচ্ছে হাইড্রোলাইসিসের ক্ষেত্রে কি হয়, কার্বন, আমি এটা কোয়েশ্চেন আছে CCl4 হাইড্রোলাইসিস হয়, হয় না SiCl4 কেন হয়? গল্পটা হচ্ছে দেখ, কার্বন যদি আমি ধরি, তো কার্বন হ্যাজ নো ভ্যাকেন্ট অরবিটাল, নো ভ্যাকেন্ট অরবিটাল, কোনো ফাঁকা ঘরই নেই। জলটা অ্যাটাক করবে কোথায়? জল যে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করতে ফাঁকা ঘর দরকার আছে, মানে জল অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট বন্ড করবে। তো কার্বনের কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, বাট সিলিকন নেই, সিলিকন বা নিচের দিকে আরও যা, তাহলে SiCl4 নিলাম, কথার কথা এইখানে জল অ্যাটাক করবে, করতে পারে, বিকজ এদের সবার ভ্যাকেন্ট ডি আছে, মানে ফাঁকা ঘর আছে, জল যেখানে অ্যাটাক করতে পারে, নিজের ইলেকট্রন ডোনেট করতে পারে। অর্থাৎ কার্বন বাদ দিয়ে ওই গ্রুপের সবার ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, সে কারণে ওরা সবাই জল দ্বারা আক্রান্ত হতে পারে, জল অ্যাটাক করলে ভেঙে দেবে, ওটাকে বলে হাইড্রোলিসিস, মানে জল দিয়ে ভাঙা। জল অ্যাটাক করতে পারে কার্বনের CCl, মানে কার্বনের যে হ্যালাইট CX4, CCl4 হোক, CBr4 হোক, যাই হোক, সেইখানে অ্যাটাক হবে না, কারণ কার্বনের কোনো ফাঁকা ঘর নেই, বাকিদের আছে, তাই বাকিরা হাইড্রোলাইসিস করবে, কার্বন করবে না। বুঝতে পেরেছিস ব্যাপারটা? লেখা আছে, তাহলে কেন করে না বুঝতে পেরেছিস? এক্সেপ্ট CCl4 অল আদার MX4 কম্পাউন্ডস ক্যান আন্ডারগো হাইড্রোলাইসিস। কেন CCl4 কেন করে না? বিকজ ইট হ্যাজ নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, এর কোনো ভ্যাকেন্ট ডি নেই, বাট বাকি আদার্স যারা আছে তাদের সবার ভ্যাকেন্ট ডি আছে, এবং জল ওই জায়গায় অ্যাটাক করতে পারে। পরিষ্কার হয়েছে? চেঞ্জ করব, চেঞ্জ করলাম। আচ্ছা, অ্যালোট্রপস অফ কার্বন দেখ, অ্যালোট্রপস অফ কার্বন, অ্যালোট্রপস অফ কার্বন বলতে কি বোঝায়? কার্বনের যে ডিফারেন্ট ফর্মে কার্বন এক্সিস্ট করে, যেমন ধর কোল, যেমন ধর ফুলারিন, যেমন ধর ডায়মন্ড, যেমন ধর গ্রাফাইট, এগুলো কার্বনেরই ডিফারেন্ট ফর্মে। তাহলে একই এলিমেন্টারি ডিফারেন্ট রূপে, ডিফারেন্ট ফর্ম্যাটে নেচারে এক্সিস্ট করার এই যে টেন্ডেন্সি, তাকে বলা হয় অ্যালোট্রপি। যেমন অক্সিজেন O2 আর O3 দুটো ফর্মে এক্সিস্ট করে, এই দুটো হচ্ছে অক্সিজেনের অ্যালোট্রপ। বুঝতে পারছিস? তাই অ্যালোট্রপ মানে কি বললাম? অ্যালোট্রপ কাদের বলে? কোনো একটা এলিমেন্ট যদি একাধিক ফরম্যাটে নেচারে এক্সিস্ট করতে পারে, তাহলে তাকে বলা হয় অ্যালোট্রপ। ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে কার্বনের কী কী অ্যালোট্রপ আছে সেগুলো নিয়ে বলবো, লিখে রাখ। মেনলি যেটা দেখতে পাই, একটা আছে ডায়মন্ড, আমি মেন কয়েকটা আলোচনা করছি। ডিফারেন্ট ফর্ম্যাট, ডিফারেন্ট মলিকিউল হতে পারে, ডিফারেন্ট স্ট্রাকচার হতে পারে, ডিফারেন্ট রূপে। ডায়মন্ড কার্বন, বেসিকটা তো সবারই কার্বন, মানে ডায়মন্ডকে পোড়ালেও তুই যদি ডায়মন্ডকেও অক্সিজেন দিয়ে পোড়াস তাহলে সে CO2 পাবি, ফুলারিনকে পোড়ালেও CO2 পাবি, গ্রাফাইটকে পোড়ালেও CO2 পাবি। সবার মলিকুলার যে মানে অ্যাটমটা সবার সেম আছে, কিন্তু ওদের ডিফারেন্ট বন্ডিং কানেক্টিভিটি, সেই কারণে ওরা ডিফারেন্ট ফর্মে এক্সিস্ট করছে। গ্রাফাইটের ক্ষেত্রে তোর হেক্সাগোনাল লেয়ার স্ট্রাকচার আছে, তাই তো? আমাদের ডায়মন্ডের ক্ষেত্রে কী হয়? প্রত্যেকটা কার্বন টেট্রাহেড্রালি কানেক্টেড, তো এদের মানে বন্ডিং যে নেচারটা, সেটা একটু আলাদা হওয়ার জন্য এটা আলাদা রকমভাবে থাকে। মানে মনে কর সব বাড়ি আমি ইট দিয়ে বানালাম, কিন্তু ইটের অ্যারেঞ্জমেন্টটা আলাদা করে দিলাম বলে বাড়ির শেপগুলো আলাদা হয়ে গেল। কার্বনের যে বাড়ি, মানে তোর ডায়মন্ডের যে বাড়ি, সেটা কার্বনকে সাজিয়ে হয়েছে, গ্রাফাইটকেও কার্বন সাজিয়ে করেছি, ফুলারিনকেও কার্বন সাজিয়ে করেছি, বাট সাজানোটা বিভিন্ন, সেই কারণে এটা ডিফারেন্ট রূপে এক্সিস্ট করে, ডিফারেন্ট ফরম্যাটে চলে গেছে এরা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইরকম ডায়মন্ড, গ্রাফাইট আর ফুলারিনস, আমি এই কটা নিচ্ছি।
ডায়মন্ডের ক্ষেত্রে কী কী পয়েন্ট দেখা যাবে বলে দিই আগে। ডায়মন্ডকে বলা হয় একটা 3D নেটওয়ার্ক সলিড, 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক সলিড বলে। সলিড মানে প্রত্যেকটা কার্বন টেট্রাহেড্রালি সারাউন্ডেড থাকে। ধরুন এই একটা কার্বন আছে, এই টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট যদি আমি আঁকি এরকমভাবে আঁকবো, আবার এই যে কার্বন তার সঙ্গে যে কার্বনগুলো লিঙ্কড আছে এরাও আবার টেট্রাহেড্রালি কানেক্টেড। মানে ধর এখান থেকে আমি যদি এইটাকে কার্বন ধরি তাহলে দেখ এরকম একটা স্ট্রাকচার হবে, এটাকে ধর এটাকে টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে যা, এরকমভাবে প্রত্যেকে কিন্তু আবার টেট্রাহেড্রালি আবার বিস্তীর্ণ হয়েছে। আবার এটাকে এইভাবে একটা নেটওয়ার্কের মতো হয়ে গেছে, 3D নেটওয়ার্ক সলিড। ঠিক আছে, গ্রাফাইটটা পরে লিখে, সবগুলো পরপর লিখতে পারবো না, আগে ডায়মন্ডটা লিখে শেষ করি, তারপর গ্রাফাইটগুলো লিখবো, তারপর ফুলদানিসগুলো লিখবো। ঠিক আছে, ডায়মন্ডের আর কি বৈশিষ্ট্য দেখতে পাবি? 2 নম্বর বলছে এখানে প্রত্যেকটা কার্বন এগুলো sp3 হাইব্রিডাইজ থাকে, তাহলে অল কার্বন অ্যাটমস আর sp3, তাই তো? এখানে প্রত্যেকটা কার্বনে sp3 হাইব্রিডাইজ স্টেটে থাকে। নেক্সট, এটা অ্যারোমেটিক কম্পাউন্ড নয়, নন অ্যারোমেটিক। অ্যারোমেটিক শব্দ তোরা এখনও যেহেতু 11-এ পড়ছিস হয়তো শুনিসনি। বেঞ্জিনের মতো স্ট্রাকচার থাকবে কমনভাবে, যদি ক্লাস 10-এ যা পড়ে তার রেসপেক্ট, যাদের মধ্যে বেঞ্জিনের মতো স্ট্রাকচার থাকে অ্যারোমেটিক বলি, অ্যারোমা আছে ওই সেন্সে বলি। 11-এর যেহেতু এখন অর্গানিক কেমিস্ট্রি পড়িসনি, তোরা বলতে গেলে অনেক বেশি কিছু বলতে হবে। সব তো বলে রাখ এগুলো অ্যারোমেটিক যৌগ হতে যে বৈশিষ্ট্য দরকার সেটা এর মধ্যে নেই, তাই এটা নন অ্যারোমেটিক বলবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ভালো হিটকে পরিবহন করতে পারে, তাহলে থার্মাল কন্ডাক্টর, গুড থার্মাল কন্ডাক্টর, থার্মাল কন্ডাক্টর হিট পরিবহন করতে পারে, থার্মাল কন্ডাক্টর। এবং যথেষ্টভাবে হার্ড সাবস্টেন্স, একটা হার্ড সাবস্টেন্স এতটাই হার্ড, এটা দিয়ে আমরা যে কালো ফর্মটা যেটা আছে মানে কার্বনেটও বলে, বোট হিরে বলে, ওটা দিয়ে কাঁচ ফাঁচ কাটা যায়, এতটাই হার্ড। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হার্ড সাবস্টেন্স এটা খুব। এগুলো গেলে তোর এর ব্যাপার। এবার আমরা একটুখানি গ্রাফাইট নিয়ে আলোচনা করি, লেখা হয়েছে এগুলো, গ্রাফাইটটা নিয়ে বলি। গ্রাফাইটের কেসে কীরকম, এ না এরকম হেক্সাগোনাল লেয়ার স্ট্রাকচার আছে, মনে কর একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার স্লিপ করতে পারে, বুঝলি? এরকম একটা এরকম জাস্ট নিচে একটা আরেক সেম এর একটা লেয়ার থাকে, তোরা আঁকবি মানে এই লেয়ারের নিচে আরেকটা এরকম সিমিলার লেয়ার থাকে, এবং এই লেয়ারগুলোর মধ্যে একটা উইক, ধর এটার সঙ্গে এটা একটা উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স রয়েছে, এটার সঙ্গে এটা কানেক্টেড, এটার সঙ্গে এটা কানেক্টেড, এটার সঙ্গে এটা কানেক্টেড, মানে কানেক্টেড মানে এটা উইক ফোর্স আছে, উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স, এটা ডাইরেক্ট কোনো কোভালেন্ট বন্ড নয় এরকম। এটার উপরে 3D-তে বুঝতে পারছিস তো, এটার ওপর আরেকটা লেয়ার জাস্ট, আবার নিচে একটা লেয়ার। তাহলে বেসিক্যালি এখানে কি দেখতে পাবি তুই? এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা হেক্সাগোনাল লেয়ার স্ট্রাকচার, হেক্সাগোনাল একটা লেয়ার স্ট্রাকচার, এবং এই লেয়ারগুলো একে অপরের সঙ্গে একটা উইক ফোর্স দিয়ে অ্যাটাচড, ভ্যান ডার ওয়ালস উইক ফোর্স রয়েছে, ফলে একটা লেয়ারের উপর একটা লেয়ার কিন্তু এভাবে স্লিপ করতে পারে, এভাবে স্লিপ করতে পারে, স্লাইড করতে পারে, গ্লাইড করতে পারে, বুঝতে পেরেছিস? পেন্সিলের সিজটা দেখবি একটু ধরে এরকম এরকম করে দেখি স্লিপারি লাগবে, বিকজ এটা তোর গ্রাফাইট, লেয়ারগুলো একে অপরের সঙ্গে স্লিপারি ভাব একটা আসছে। এবং এইখানে এই যে কার্বনগুলো, এই কার্বনগুলো কিন্তু sp2 হাইব্রিডাইজড, কার্বনগুলো কি আছে? প্রত্যেকটা কার্বন এখানে sp2 হাইব্রিডাইজ আছে। ভালো করে দেখ, একটা কার্বন তাকা, একটা কার্বন দেখ, দেখ ট্রাইগোনাল প্যানারের মতো রয়েছে, দেখ ভালো করে দেখ, তাই না? অর্থাৎ প্রতিটা কার্বন কিন্তু এখানে sp2 হাইব্রিডাইজড। লিখে না, লিখে নে। আচ্ছা, এর মধ্যে একটু অ্যারোমেটিক ক্যারেক্টার দেখা যায়,
অ্যারোমেটিসিটি অবজার্ভড, মানে এখানে একটা অড ইলেকট্রন আছে, হ্যাঁ, সেই অড ইলেকট্রনটা মুভ করতে পারে। এখানে প্রতিটা কারণে একটা করে অড ইলেকট্রন আছে, মানে এই কারণে কটা ইলেকট্রন? চারটে। একটা এখানে ইউজ করেছে, একটা এখানে ইউজ করেছে, একটা এখানে পড়ে আছে একটা। এই কার্বনটা দেখ চারটে ইলেকট্রন, একটা এখানে বন্ডিংয়ে দিয়েছে, একটা এখানে, একটা এখানে, একটা পড়ে আছে। তো এই ইলেকট্রনগুলো পরস্পর ডিলোকালাইজেশনের মধ্যে রয়েছে। যদিও খুব হার্ড করে অ্যারোমেটিক বলা উচিত নয়, তবুও কিছুটা দেখা যায় বলে বইগুলো বলছে, অ্যারোমেটিসিটি বলছে, অ্যারোমেটিসিটি অবজার্ভ। আর একটা কথা ডায়মন্ড ভার্সেস গ্রাফাইটে বলা উচিত, সেটা হচ্ছে গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তাই না? হ্যাঁ, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কিন্তু ডায়মন্ড নয়, ডায়মন্ড হচ্ছে ব্যাড কন্ডাক্টর। লিখে রাখবি, এটা আমি এখানে লেখা হয় ডায়মন্ডে, ডায়মন্ডের আন্ডারে একটা পয়েন্ট লিখে রাখবি, এটা হচ্ছে কিন্তু ব্যাড কন্ডাক্টর, মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ডায়মন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, করে না। গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট, দুটোই করে, হিটও কন্ডাক্ট করে, ইলেকট্রিসিটি অ্যান্ড হিট। আর ডায়মন্ড শুধুমাত্র হিট কন্ডাক্ট করতে পারে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, হয়েছে? এটা তাহলে সফট, তাই তো, স্লিপারি, সফট স্লিপারি অ্যান্ড ইউজড অ্যাজ এ লুব্রিক্যান্ট, তাহলে ইউজড ইন লুব্রিক্যান্ট। গ্রাফাইটের গুঁড়ো আর তেল, সর্ষের তেল ভালো করে মিক্স করে দেওয়া, ভালো গ্রিসের মতো একটা ব্যাপার চলে আসবে, ঠিক আছে? যে বুঝতে পারছিস, ভালো লুব্রিকেন্টের কাজ করতে পারে। পুরোনো পেন্সিলের সিঁজগুলো রেখে দিবি বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ, পিঠে ছাল তুলে দেবে বাড়িতে, অনেকগুলো অনেকগুলো পেন্সিল। ওই সলিড সেটের জন্য নাকি? সলিড সেটের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোকে নিয়ে গুঁড়ো করে ভালো করে ক্রাশ করে, ব্যাস আর দেখতে হবে না, দিয়ে একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিকে, একটা ভালো লুব্রিক্যান্ট হয়ে গেছে, গ্রিস, সাইকেলের চাকায় লাগিয়ে দিবি। হয়েছে? আচ্ছা, ফুলারিনের গল্পটা একটু বলে দিই যাক, ফুলারিনের গল্পটা বলে দেওয়া যাক। ফুলারিনটা ওখানে ধরবে না, আমি আলাদা করেই বলছি। NES, গ্রাফাইটকে ইলেকট্রিক আর্কে হিট করে আমরা ফুলারিন বানাই, ঠিক আছে? মেড বাই হিটিং গ্রাফাইট। গ্রাফাইটকে আমরা যদি হিট করি, গ্রাফাইটের শেপ চেঞ্জ হয়ে গিয়ে ওটা ফুলারিনের মতো চলে যায়, হয়েছে? এর স্ট্রাকচার কিরকম? সকার বল টাইপ, এখানে অনেক কিছু আরও বলা যায়, কিন্তু আমি খুব ছোট করে বলছি, কারণ যেহেতু আমার সিলেবাসটা বড্ড কমিয়েছে, ডিটেলে মানে অনেকগুলো আছে, কটা পেন্টাগোনাল রিং, কটা হেক্সাগোনাল রিং, কটা এরকম একটা ব্যাপার আগে আসতো, ডিটেল যখন ছিল, কিন্তু এখন যেহেতু নেই, সামান্য ইন্ট্রোডাকশন আছে বলে আমরা অল্প কিছুই বলছি। সকার বল টাইপ C60, যেটা মানে 60খানা কার্বন দিয়ে তৈরি, C60 একটা ফুলারিন। এখানে প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজ, গ্রাফাইট থেকে এসছে এটা, ঠিক আছে? সামান্য অ্যারোমেটিসিটি দেখা যায়, অ্যারোমেটিক। আগের পেজটা একটু রাখা বাকি, 1 মিনিট ওয়েট, লেখ, পরে রিভাইন্ড করে দেখে নেবে, লেখা থাকবে, এখন যেটা লিখছি সেটা লেখ, এখন ঘোরানো যাবে না। আচ্ছা, এটা বোথ থার্মাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, থার্মাল
and electrical conductor. Thermal and electrical conductor both. হয়েছে? পাতিকা ফুটবলের কথা ভাব, ফুটবলের স্টিচগুলো ভাব, ওই রকম দেখতে ফুলারিনটা পুরো সকার বল যেটা বলেছে এরকম টাইপের। ফুটবলের স্টিচগুলো মনে করে থাকে পেন্টাগোনাল হেক্সাগোনাল পেন্টাগোনাল হেক্সাগোনাল ওইরকম টাইপের দেখতে, ঠিক আছে ফুলারিন। আচ্ছা ফুলারিন এরকম, ফুলারিন C60-তে, ফুলারিন C60-তে এরকম 20খানা 26 মেম্বার রিং আছে, 26 মেম্বার রিং আছে, 26 মেম্বার রিং আছে, আর 12টা মতো 5 মেম্বার রিং আছে, 12টা মতো 5 মেম্বার রিং আছে। আমি দেখছি যদি দেখানো যায়, এখানে চেষ্টা করছি যদি ফুলারিনের স্ট্রাকচারটা একবার দেখো দেখানো যায়। এরকম দেখতে ফুলারিনটাকে। হ্যাং করেছে, এই জন্য অন করছিলাম না, একসাথে সব চললে অন হ্যাং করে যায়, ঠিক আছে। যাই হোক, এখান তুই খেয়াল কর যতক্ষণ হ্যাং কাটে তখন দেখেন একটা 6 মেম্বারিং বোঝা গেছে, ভালো করে দেখ, 1 2 3 4 5 6, খেয়াল করে দেখ একটা 6 মেম্বারিং বোঝা যাচ্ছে এখানে, দেখ 1 2 3 4 5 6 6 মেম্বারিং, আই দেখ এটা 5 মেম্বারিং, দেখে দেখ এদিকে দেখ এটা 5 মেম্বার, দেখ দেখেছিস 6 মেম্বার 5 মেম্বার। তো এরকম 6 মেম্বারিং একটা ফুলারিন 60 এরকম 20খানা 6 মেম্বারিং আছে। এই একটা দেখ দেখে দিয়ে ভাই, এই একটা 2 3 4 5 6, ঠিক আছে। এই একটা 6 মেম্বার আছে, দেখ 1 এরমভাবে 6 মেম্বার মানে একটা 5কে ঘিরে এরমভাবে অনেকগুলো 6 আছে, দেখ এই একটা 6, দেখ এই একটা 6, ঠিক আছে। এই দেখ এই একটা 6, এটা একটা 6, তাই তো, মানে একটা 5কে ঘিরে এরকম অনেকগুলো করে 6, আবার একটা 5, এই দেখ একটা 5, এই দেখ একটা 5, ঠিক আছে। আবার দেখ এই 5কে ঘিরে আবার বাকি সাইডগুলো সব 6 আছে, দেখ এরকম টোটাল 12খানা, হ্যাঁ এরকম 12খানা 5 মেম্বার রিং আছে, এরকম 20খানা 6 মেম্বার রিং একটা ফুলারিন দেখা যায়, ঠিক আছে পরিষ্কার। কিন্তু দেখ প্রতিটা কার্বন যেহেতু 3টে করেই বন্ড করছে, খেয়াল করে দেখ এই যে কার্বনটা দিকে থাকা কটা বন্ড করেছে, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, 3টেই তো বন্ড করেছে, তাহলে এটা 3 বন্ড পেয়ার কেস, তাই তো, এটা sp2ই তো হবে। এখানে এটা কেন ইলেকট্রিক্যাল, এখানেও একটা করে ইলেকট্রন এক্সট্রা পড়ে আছে, প্রতিটা কারণে একটা করে ইলেকট্রন এক্সট্রা, যেগুলো এটা ইলেকট্রিক্যাল ভালো গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর অ্যাকচুয়ালি, বুঝতে পারছিস। তো মোটামুটি যেটুকু বলা ছিল বললাম, চেঞ্জ করি, চেঞ্জ করলাম, লিখে রাখ। তাহলে এই যে এতগুলো অ্যালোট্রোপ দেখলাম তাদের মধ্যে সব থেকে স্টেবল আইসোটোপ কোনটা? গ্রাফাইট। গ্রাফাইট ইজ thermodynamically
most stable form of graphite, of all allotropes of carbon, allotropes of কার্বন। কার্বনের সব থেকে স্টেবল আইসোটোপগুলোর মধ্যে একটা হয়েছে। আচ্ছা, আমরা কার্বন ব্ল্যাক কি করে পাই? কার্বন ব্ল্যাক জুতোর কালি, জুতো ফুতো রঙে কালো রং করতে ব্যবহার করা হয়। সেটা হাইড্রোকার্বনগুলোকে, হাইড্রোকার্বন মানে মিথেন, ইথেন, বিউটেন এরকম টাইপের যে কম্পাউন্ডগুলো, ঠিক আছে? তাহলে হাইড্রোকার্বন যেগুলো আছে, হাইড্রোকার্বনগুলো আমি যদি হিট করি ইন লিমিটেড সাপ্লাই অফ এয়ার, হিট করলাম বাট অক্সিজেন কম দিয়ে, তাহলে তো আনবার্নড কার্বন। দেখ, যদি পুরো অক্সিজেন দিয়ে দিস তাহলে তো সব পুড়ে যাবে, CO2 H2 হয়ে বেরিয়ে চলে যাবে। হাইড্রোকার্বন যদি পুরোটাই অক্সিজেন সাপ্লাই করিস তাহলে কী হবে? CO2 H2 হয়ে পুড়ে যাবে। কিন্তু অক্সিজেন কম দিস, দেখবি কালো শুট বা ধোঁয়া উঠবে। ধোঁয়াটা যেটা কালেক্ট করলে ওটাই তো কার্বন। ধোঁয়াটা কিসে? কালো কালো ধোঁয়াটা কিসে? ওটাই তো কার্বন, তাই তো? তাহলে কার্বন ব্ল্যাক কী করা হয়? হাইড্রোকার্বনকে আমরা হিট করব বাট ইন লিমিটেড সাপ্লাই অফ এয়ার, লিমিটেড সাপ্লাই অফ এয়ার। এয়ার সাপ্লাই বন্ধ করলে হিট হবে না, লিমিটেড সাপ্লাই অফ এয়ার। সেখান থেকে আমরা কী পাবো? কার্বন ব্ল্যাক। চারকোল কি করে আসে? চারকোল, হাউ চারকোল ইজ ফর্মড? উড, কাঠ বা কয়লা, এদেরকেও যদি আমরা ইন অ্যাবসেন্স অফ এয়ার, যদি হিট করি, ইন অ্যাবসেন্স অফ এয়ার যদি হিট করি, হিট করলে কি যেমন যে তোর অক্সাইড যেগুলো আছে না, সেগুলো বেরিয়ে চলে যেতে পারে। মানে এয়ার দিস নি, মানে ভোলাটাইল সাবস্টেন্স থাকলে সেগুলো বেরিয়ে চলে যাবে। কিছু ভোলাটাইল কম্পাউন্ড থাকলে গরমে ওগুলো ভেপারাইজড হয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? দিয়ে পিওর কার্বনটুকু পড়ে থাকবে। বুঝতে পেরেছিস? তাহলে উড আর কোলকে আমি তো ইন অ্যাবসেন্স অফ এয়ার হিট করি, তাহলে এখানে আমরা কী পাবো? কোক আর চারকোল পাবো। কাঠ থেকে কোক হয় আর চারকোল পাবো। এগুলো পিওর ফর্ম অফ কার্বন, বুঝলি? কোক, চারকোল এগুলো হচ্ছে পিওর ফর্ম অফ কার্বন। কারণ আমি যখন কয়লা নিচ্ছি, কয়লা কিন্তু অবিশুদ্ধ, ওর মধ্যে অনেক কিছু ভোলাটাইল সাবস্টেন্স মিশে আছে। এই কয়লাকে যদি আমরা কোনো রিটার্ড বা বক যন্ত্র বলে বাংলায়, ঠিক আছে, রিটার্ড বা বক যন্ত্র বলে, ওর মধ্যে নিয়ে যদি হিট করি, ওর মধ্যে আটকে দেওয়া যায়, মানে বাতাস ঢুকবে না, ঠিক আছে? আটকে দিয়ে এবার যদি ওটা গরম করি, তাহলে ওর মধ্যে যা যা ভোলাটাইল সাবস্টেন্সগুলো আছে, ওয়াটার আছে, কিছু কিছু সালফার আছে, ভোলাটাইল সাবস্টেন্স যেগুলো আছে সেইগুলো সব আস্তে আস্তে বেরিয়ে গিয়ে পিওর কার্বন পার্টটাই পড়ে থাকবে। এবং এইগুলোর কিন্তু ভ্যালু অনেক বেশি, দাম আছে, এগুলো দেখবি দাম দিয়ে কিনতে হয়। অ্যামাজন দেখবি কোক বা চারকোল কিনতে পাওয়া যায়, অনেকে করে দেখবি ওই কী বলে রোস্টেড থিং বানাতে গেলে, ওই কী যেন বলে, স্মোকি ফিল আনার জন্য কী করে, বাড়িতেই যখন কোনো একটা আইটেম বানায় কী করে, ধর চিকেন বা কোনো একটা আইটেম বানিয়েছে, এর মধ্যে স্মোকি ফিল আনবে, রোস্টেড ফিল ফ্লেভার আনবে, কী করে, একটা বাটির মধ্যে গরম চারকোল গরম করে ঘি টি দিয়ে ওর মধ্যে দিয়ে ধোঁয়াটা বেরোয়, ওইটাকে চাপা দিয়ে দেয়, ঠিক আছে? হয়েছে? যাই হোক, হয়ে গেল। নেক্সট স্পট, রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অ্যাসিড। এরা অ্যাসিডের সঙ্গে কেমন বিহেভ করে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, ডাইলিউট অ্যাসিড দিবি, নো রিয়াকশন। টিন ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে করে আমাদের দেয় SnNO3 2।
এই কম্পাউন্ডটা এটা ডিফারেন্ট জন ডিফারেন্ট, মানে এরা রিয়াকশন করে না, রিঅ্যাক্টিভিটি কম তাই জন্য করে না। নিচের দিকে একটু রিঅ্যাক্টিভিটি বাড়ে। এই ডাইলুট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে একটা রিয়াকশন করে, লেড আবার HCl এর সঙ্গেও রিয়াকশন করে। লেড রিয়াকশন করে উইথ ডাইলুট HCl, দিয়ে আমরা কী পাবো এখানে লেড ক্লোরাইড পাই, PbCl2 পাই। আর এই লেডকে যদি আমরা ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাই, ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাই, তাহলে PbNO3(2) এই কম্পাউন্ডটা পাওয়া যায়। কিরকম কোশ্চেন আছে? এদের মধ্যে একটা কম্পাউন্ড গ্রুপ 14 এলিমেন্ট M, ঠিক আছে, তার মধ্যে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিলাম, ঠিক আছে, তাহলে কোন দুটো কম্পাউন্ড বিক্রিয়া করবে? SnPb। বুঝতে পারছি ব্যাপারটা? এইরকম টাইপের কোশ্চেন আছে, আর কিছু না। আচ্ছা, পিবি এগেন ডাইলুট HCl এর সঙ্গে বিক্রিয়া করে, যে কনসেন্ট্রেটের সঙ্গে কেন নয়? কনসেন্ট্রেট HCl হলে কিন্তু ওর উপরে আবার হ্যাঁ PbCl2 লেয়ার পড়ে যাবে, মানে কনসেন্ট্রেট হলে কি খুব রিগোরাস রিয়াকশন হয়, PbCl2টাই পিবি এর উপরে আবার লেয়ার ফেলে দেবে। এই PbCl2 এর একটা লেয়ার পড়ে যাবে উইথ অন দ্য পিবি, তখন আবার ফার্দার রিয়াক্ট করবে না। এই জন্য এই কনসেন্ট্রেট এর সঙ্গে রিয়াকশন করে না, প্রথমে হবে হয়ে বন্ধ হয়ে যাবে। প্রথমে খুব ফাস্ট রিয়াকশন PbCl2 বানাবে, এই PbCl2 পিবির গালে, এটা থেকে খুব স্লো হয়, তো ডিপোজিশন হওয়ার আগে রিয়াকশনটা হয়ে যায়। বুঝতে পেরেছিস? এরকম চেঞ্জ করলাম। নেক্সট, এত ডিটেলে যাবে না বোর্ডে, চিন্তা করিস না। রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস বেস যা আছে আমি তার থেকে অনেক বেশি বলে দিচ্ছি নে। তো কম্পিটিটিভ এক্সামে তো কাজে লাগবে জিনিসটা, যতটা পারা যায় আমার লিমিটেশনের দায়রার মধ্যে থেকে ততটাই বলে দিচ্ছি। কার্বন নো রিয়াকশন উইথ বেস, সিলিকন এখানে NaOH দিলে SiO4 4- কম্পাউন্ড বানায়, তাদেরকে আমরা সিলিকেটস বলে থাকি। টিন, টিন হট NaOH এর সঙ্গে রিয়াকশন করে, দিয়ে বানায় SnOH(2-) এদেরকে স্ট্যানেট বলে। আর লেড এও একই কন্ডিশনে রিয়াকশন করে, সেম কন্ডিশনে রিয়াকশন করে, PbOH(2-) যাকে প্লাম্বেট বলে, এদেরকে বলা হয় প্লাম্বেটস। হয়েছে? মোটামুটি কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি যা ছিল সিলেবাসে এই পার্টটা আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। এরপরে যে পার্ট ছিল কম্পাউন্ডস অফ গ্রুপ 14, গ্রুপ 13 আমরা জেনারেলগুলো কমপ্লিট করেছিলাম, শুধু কম্পাউন্ডস পার্টটা বাকি ছিল, বোরন নাইট্রাইট, B2H6 এগুলো বাকি ছিল। এখানেও আমরা জেনারেল পার্টটা কমপ্লিট করলাম, শুধু বাকি থাকলো আমাদের কম্পাউন্ডস পার্টটা বাকি এলো, এটা আমাদের আরেকটা ক্লাস লাগবে, ঠিক আছে। ওই দুটো ক্লাসই বাকি আছে, তো কালকে গ্রুপ 13-এরটা বলে গ্রুপ 14-এর কম্পাউন্ডস যদি বলে দেওয়া যায় বলে দেবো। আজকে আর এক্সটেন্ড করবো না, কারণ নেক্সট আবার পরে ক্লাস আছে, ঠিক আছে। আর একটু পড়বি? ও পরের পরে পড়া আছে, ঠিক আছে। না আর পড়ানো যাবে না, কারণ বাকিদের ক্লাস আছে আজকে। তাহলে এই অবধি ছাড়ছি, ঠিক আছে। ধন্যবাদ তোমাদেরকে, ঠিক আছে।